আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সামনে আজকে হাজির হয়েছি আরও একটি অনলাইন ক্লাস নিয়ে। ক্লাসের শুরুতেই আজকের আমার এই অনলাইন ক্লাসের সাথে যারাই যোগ দিয়েছেন সকল শিক্ষার্থী এবং অন্যান্য যারা যোগ দিয়েছেন সকলের প্রতি রইল আমার সালাম। আসসালামু আলাইকুম। আজকের এই অনলাইন ক্লাসটি হিসাব বিজ্ঞান বিভাগের বিবিএ অনার্স প্রথম বর্ষের হিসাব বিজ্ঞানের নীতিমালা কোর্সটির একটি চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। চ্যাপ্টারটি হচ্ছে রেশিও অ্যানালাইসিস বা অনুপাত বিশ্লেষণ। প্রিয় শিক্ষার্থীরা, এর আগে কয়েকটি ক্লাস আমি তোমাদের সামনে আপলোড দিয়েছি, তোমরা ক্লাসগুলো দেখেছো। আশা করি ক্লাসগুলো থেকে অনেক কিছুই শেখার আছে এবং শিখেছ এবং এনজয় করেছো। আজকের ক্লাসটিও এর ব্যতিক্রম নয়। আজকের ক্লাসটিও ছবি এবং গল্পে ভরপুর থাকবে। আশা করি ক্লাসটি তোমাদের ভালো লাগবে। তো চলো যাই, আমরা ক্লাসের মূল যে আলোচনা সেখানে আমরা চলে যাচ্ছি। ওয়েলকাম টু মাই ক্লাস। প্রিয় শিক্ষার্থীরা, দিস ইজ মি আলমগীর হোসেন, লেকচারার, ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিং, পদ্মা গভর্নমেন্ট কলেজ। আমাদের করোনার এই প্যান্ডেমিক অবস্থার মধ্যে সবাই আজ ঘরবন্দি। তোমরা জানো, এই করোনা ভাইরাসের কারণে প্রায় দীর্ঘদিন যাবৎ তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানের সরাসরি তোমাদের সাথে যে ক্লাস কার্যক্রম সেটা বন্ধ রয়েছে। সরকারের নির্দেশনায় আমরা অনলাইনের মাধ্যমে তোমাদের সামনে হাজির হচ্ছি। তোমাদের পড়াশোনা যাতে ব্যাঘাত না ঘটে, যতটুকু সম্ভব যাতে আমরা সহযোগিতা করতে পারি এবং তোমরাও সহযোগিতাপূর্ণ মনোভাব নিয়ে ক্লাসে অ্যাটেন্ড করবে, সেইটাই আমাদের প্রত্যাশা। তো এই জন্য বাসায় থাকতে হবে এবং করোনা থেকে এই বাসায় থাকলেই আমরা মূল যেই প্রতিরোধটা সেটা কিন্তু করতে পারবো। করোনা ভাইরাস থেকে আমাদেরকে মুক্ত থাকতে হবে, চেষ্টা করতে হবে পরিবারের অন্যান্য সদস্যদের এই ভাইরাসের ব্যাপারে সচেতন করার জন্য। প্রিয় শিক্ষার্থীরা, প্রথমেই তোমাদেরকে ছোট্ট একটি উপদেশ দিয়ে শুরু করছি। তোমরা মাদক থেকে দূরে থাকবে। মাদক একটা মানুষের জীবনকে ধ্বংস করে দেয়, তোমাদের ভবিষ্যৎকে অন্ধকারের নিমজ্জিত করবে মাদক। এই জন্য মাদক এবং মাদক সংশ্লিষ্ট সকল রকম দ্রব্য থেকে তোমাদেরকে বিরত থাকতে হবে। প্রথমেই আমার একটা স্লোগান হচ্ছে যে মাদক থেকে দূরে থাকো, মনটাকে শুদ্ধ রাখো। প্রিয় শিক্ষার্থীরা, এই মাদক সংক্রান্ত 2 মিনিটের একটা ছোট্ট শর্ট ভিডিও আমি তোমাদের সামনে উপস্থাপন করছি। আশা করি ভিডিওটি তোমরা উপভোগ করবে। সিগারেট থেকে শুরু, শেষকালে হেরোইন, মাঝখানে মাদকে দাসত্ব প্রতিদিন। কেন বেঁচে থাকা নেশার মোড়কে অপমৃত্যুই রাখা, বৃথা যৌবন যায়, বৃথা অপচয় হয় প্রাণ। ড্রাগের নেশায় শুধু মিছিমিছি হয় রাত, শুধু যন্ত্রণা। বাঁচাও জীবনগুলো, বাঁচাও চেতনা। এ জীবনের অধিকার সকলের সবার, অধিকার গোলামীর শেকলটা ভাঙবা। ড্রাগের গোলামি দূর কর বন্ধুরা। সিগারেটের নিকোটিন ও মাদকদ্রব্যে আসক্তির পরিণাম একটি উজ্জ্বল সম্ভাবনাময়
জীবনের মৃত্যু এবং একটি পরিবারে দুঃসহ দুঃখ যন্ত্রণা। তাই সন্তানের প্রতি খেয়াল রাখুন, তারা কি করছে, নিয়মিত পড়াশোনা কেমন করছে, কোথায় কোথায় যাতায়াত করছে, সবকিছুই মা বাবাকে আগ্রহ নিয়ে জানতে হবে। আসুন না, আজকে থেকে আমরা প্রতিজ্ঞা করি, আমরা সকলে আমাদের নিজেদের জন্য, নিজেদের ভবিষ্যতের সন্তানদের জন্য, দেশের মঙ্গলের জন্য আমরা এই ধূমপান বর্জন করি। সিগারেট থেকে শুরু, শেষকালে হেরোইন, মাঝখানে মাদকে মাদকে দাসত্ব প্রতিদিন। কেন বেঁচে থাকা? প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ছোট্ট এই ভিডিওটি উপভোগ করলে। আসলেই মাদক থেকে তোমরা দূরে থাকবে। মাদক তোমাদের ভবিষ্যৎকে নষ্ট করে দিতে পারে এবং মাদকের সাথে সংশ্লিষ্ট সকল কিছু, প্রয়োজনে মাদকের সাথে যারা যেই বন্ধুরা জড়িত আছে তাদেরকে ফিরে আনার চেষ্টা করে অথবা নিজে তাদের থেকে দূরে থাকবে, সেই পরামর্শ রইল। প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা মূল পাঠে চলে যাই। আমরা প্রথমেই কিছু ছবি দেখব। চলো ছবিগুলো দেখে তোমাদের বলতে হবে আজকে আমি কি তোমাদের আলোচনায় বিষয়গুলো নিয়ে আসতেছি, সেই বিষয়গুলো। কি দেখতে পাচ্ছ? একটা সম্পূর্ণ পেয়ারা, একটা অর্ধেক পেয়ারা। অর্থাৎ যদি আমরা অনুপাতে এটা বোঝাতে চাই তাহলে 1:0.50। এর পরের ছবিটি দেখো। কম্পিউটার মাধ্যমে হিসাব সংরক্ষণ। দাঁড়িপাল্লা আমাদের হিসাব বিজ্ঞানে অতি পরিচিত একটি ব্যাপার হচ্ছে হিসাব সমীকরণ। সেই সমীকরণটি এখানে বোঝানোর চেষ্টা করা হয়েছে। এরপরে যে ছবিটি রয়েছে, ছবিটিতে তোমরা দেখতে পাচ্ছ যে ডেপ্ট, দেনা বা ঋণ মানুষকে পানিতে নিমজ্জিত করতে পারে। অর্থাৎ এই যে ঋণের বোঝা যে কতটা কষ্টদায়ক সেটা বোঝানো হয়েছে এবং অপরদিকে পাশেই আর ছবি দেওয়া হয়েছে যে ঋণ মুক্ত যখন থাকে মানুষ তখন তার ভিতরের আনন্দটা কেমন হয়। এরপরে একটা ছবি দেখানো হয়েছে সেবা এবং সেবার অনুপাতে একটা হসপিটালের খরচ, সেটার ব্যাপারে একটা কথোপকথন তোমরা দেখতে পাচ্ছ। এর পরের ছবিটি হচ্ছে একজন অডিটর হিসাব অডিট করছে, নিরীক্ষণ করছে এবং সেই প্রতিষ্ঠানের যে কর্মকর্তা তিনি ভাবছেন যে আমাদের প্রতিষ্ঠানের সম্পত্তির চেয়ে দায় বেশি হয়ে গেল না তো। প্রিয় শিক্ষার্থীরা, ছবিগুলো দেখে এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছো। যদিও আমি পাঠের শুরুতে আজকের অধ্যায়ের কথা বলেছি, কিন্তু অধ্যায়ের কোন বিষয়গুলো আমরা আলোচনা করব সেগুলো কিন্তু আমাদের এই ছবিগুলোর মাধ্যমে স্পষ্ট হয়ে উঠেছে। যে একটা প্রতিষ্ঠানের দায়, সম্পদ এবং এগুলোর যে আনুপাতিক যে হার থাকে সেই জিনিসগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করতে চাচ্ছি। তো আজকের লেসনের ইন্ট্রোডিউস হচ্ছে লেসন রেশিও অ্যানালাইসিস বা অনুপাত বিশ্লেষণ। প্রথমেই জানতে হবে যে রেশিও কি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমেই জেনে নেই যে রেশিও কি। রেশিও ইন্ডিকেটস how many times one number contains another. For example, if there are 8 oranges and 6 lemons in a bowl of fruit, then the ratio of orange to lemon is 8:6. That is 8:6, which is equivalent to the ratio 4:3. Similarly, the ratio of lemons to orange is 6:8.
and the ratio of orange to the total amount of fruit is 8:14 or 4:7. আমরা অনুপাত বলতে বুঝতে পারছি যে একটা বোলে যদি অরেঞ্জ এবং লেমনস দুই ধরনের ফ্রুট রাখা হয় এবং সেই দুইটা ফ্রুট যেহেতু সমজাতীয়, এই সমজাতীয় জিনিসের মধ্যে কিন্তু তোমরা রেশিও বা আনুপাতিক যেই বিশ্লেষণ এই জিনিসটা করতে পারবে। যদি জিনিস দুইটার মধ্যে সম্পর্ক না থাকে, সমজাতীয় না হয়, তাহলে এই রেশিও অ্যানালাইসিসটা করা যায় না। তো এখানে আরও একটি চিত্র দেখতে পাচ্ছ যে 3:7, যে একটা পানির জারে যে 3টা দাগ লাল, 7টা দাগ নীল, এটা দ্বারা ওই পানির জারের পানির যে আনুপাতিক হার লাল এবং নীল এই কালারকে অনুপাত দ্বারা বোঝানো হয়েছে। তো আমরা এখন চলে যাচ্ছি যে ফিনান্সিয়াল রেশিও অ্যানালাইসিসকে। আমরা একটু আগে জেনে নিলাম যে রেশিওটা কি, এখন আমরা জানবো যে ফিনান্সিয়াল রেশিও অ্যানালাইসিস অর্থাৎ আর্থিক অনুপাত বিশ্লেষণটা কি। Financial ratio are very powerful tools to perform some quick analysis of financial statement. There are 4 main categories of ratio: liquidity ratio, profitability ratio, activity ratio, and leverage ratio. They are typically analyzed over time and across competitors in an industry. আমাদের আর্থিক যে অনুপাত বিশ্লেষণ এইগুলোর মধ্যে মূলত যে রেশিওগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব, তার মধ্যে প্রধানত লিকুইডিটি রেশিও, প্রফিটেবিলিটি রেশিও, অ্যাক্টিভিটি রেশিও, লিভারেজ রেশিও, 4টা জিনিস মূলত আলোচনা নিয়ে আসব। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটা উদাহরণ দেখি, ছোট্ট একটা উদাহরণ, তাহলে আমাদের যে আর্থিক অনুপাত বিশ্লেষণ এটা খুব সহজ হবে তোমাদের কাছে। মনে করুন একটি প্রতিষ্ঠানের চলতি সম্পত্তির পরিমাণ 2 লক্ষ টাকা এবং চলতি দায়ের পরিমাণ 1 লক্ষ টাকা। সুতরাং এদের অনুপাত হবে 2 লক্ষ অনুপাত 1 লক্ষ ইকুয়াল টু 2:1, 2:1, অর্থাৎ 1 টাকার চলতি দায়ের বিপরীতে 2 টাকার সম্পদ, 2 টাকার চলতি সম্পদ রয়েছে। এই প্রতিষ্ঠানটা কিন্তু ভালো অবস্থানে রয়েছে। অনুপাতের ক্ষেত্রে আমি একটু আগে বলে নিয়েছি যে প্রাসঙ্গিকতা অপরিহার্য, যেমন মানুষের সাথে মানুষের অনুপাত, অর্থের সাথে অর্থের অনুপাত, যন্ত্রের সাথে যন্ত্রের অনুপাত, এই জিনিসগুলো পরস্পর প্রাসঙ্গিক দুটি বিষয়ের মধ্যে থাকবে, তাহলেই সেটা আসলে অনুপাত বিশ্লেষণ করা সম্ভব হবে। এখানে তোমরা একটি ছবিতে কিন্তু দেখতে পাচ্ছ যে 2:1, 2:1, অর্থাৎ এখানে ফুল একটি স্ট্রবেরি এবং অর্ধেক স্ট্রবেরি, যেটাকে আমরা 1:1 করতে পারি বা 2:1 করতে পারি। শিক্ষার্থীরা, তাহলে আমরা চলে যাচ্ছি যে ফিনান্সিয়াল রেশিও অ্যানালাইসিস, এই যে কয়েক রকম 5 রকম টোটাল আমরা আলোচনা করার চেষ্টা করব। এই 5টার মধ্যে যে ইম্পর্টেন্টগুলো সব থেকে আগে নিয়ে আসবো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই রেশিও অ্যানালাইসিসের টাইপসগুলো একটা একটা করে বোঝার চেষ্টা করি। ফার্স্ট অফ অল, লভ্যাংশ অনুপাত, যেটাকে আমরা বলি প্রফিটেবিলিটি রেশিও। মুনাফা একটি প্রতিষ্ঠানের রক্তের মতো কাজ করে। মুনাফা একটি প্রতিষ্ঠানকে টিকে থাকতে সাহায্য করে, ক্রমাগত লোকসান প্রতিষ্ঠানকে অবসায়নের দিকে নিয়ে যায়। এই জন্য পাওনাদার, মালিক, কর্মীরা এবং ব্যবস্থাপনা কর্তৃপক্ষ প্রতিষ্ঠানের মুনাফা অর্জন ক্ষমতা জানতে আগ্রহী থাকেন। প্রতিষ্ঠানের স্থায়িত্ব এবং প্রবৃদ্ধির জন্য মুনাফা অত্যন্ত জরুরি। মুনাফা অর্জনের সাথে ব্যবস্থাপনীয় দক্ষতাও জড়িত। দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে মুনাফা অর্জিত হয়। সুতরাং যেসব অনুপাতের মাধ্যমে প্রতিষ্ঠানের কর্মদক্ষতা ও মুনাফা অর্জন ক্ষমতা যাচাই করা যায় তাদেরকে লভ্যাংশ অনুপাত বলে। যেহেতু অঙ্কের উত্তরগুলো তোমাদেরকে ইংরেজিতে করতে হবে, আমি যখন একটা জিনিস বোঝাবো সেটা বাংলায় নিয়ে আসার চেষ্টা করব এবং অঙ্কগুলো কিন্তু আবার ফর্মুলা কিন্তু ইংরেজিতে বলার চেষ্টা করব। তোমরা ভিডিওর স্লাইডের লেখাগুলো যদি ঠিকমতো দেখতে না পাও তাহলে ভিডিওর রেজুলেশনটা একটু বাড়িয়ে নেবে, তাহলেই তোমরা লেখাগুলো স্পষ্ট দেখতে পারবে।
প্রিয় শিক্ষার্থীরা, নেট প্রফিট মার্জিন বা রিটার্ন অন সেল, এটা আমরা বের করব কিভাবে? এটা বের করব নেট ইনকাম বাই নেট সেল, অর্থাৎ আমরা নেট ইনকামকে নেট সেলস দ্বারা ভাগ দিব। এরপরে রিটার্ন অন অ্যাসেট, অর্থাৎ নেট ইনকামকে আমরা ভাগ দিব হচ্ছে বিগিনিং প্লাস এন্ডিং, অর্থাৎ টোটাল অ্যাসেট প্লাস করে মোট করে ডিভাইডেড বাই 2। থার্ড হচ্ছে অপারেটিং ইনকাম মার্জিন, অপারেটিং ইনকাম ডিভাইডেড বাই নেট সেল। আমরা অপারেটিং যে ইনকাম আছে সেই ইনকামকে আমরা নেট সেল দ্বারা, অর্থাৎ মোট সেল থেকে যে বিক্রয়ের অন্যান্য বিষয়গুলোকে বাদ দেওয়ার পর নেট সেল পাওয়া যাবে, সেই নেট সেল দ্বারা ভাগ দিলে আমরা অপারেটিং ইনকাম মার্জিন পাবো। এরপরের ফর্মুলা হচ্ছে রিটার্ন অন ইনভেস্টমেন্ট, নেট ইনকাম ডিভাইডেড বাই যে ইনভেস্টমেন্টগুলা এই ব্যবসা প্রতিষ্ঠানে খাটানো হয়েছে, তার মধ্যে লং টার্ম লায়াবিলিটিস প্লাস ইকুইটি। মূলত এই দুই ধরনের দীর্ঘমেয়াদী ইনভেস্টমেন্ট আমাদের প্রতিষ্ঠানে থাকে। এরপরে হচ্ছে রিটার্ন অন ইকুইটি, নেট ইনকাম ডিভাইডেড বাই ইকুইটি। ইকুইটি হচ্ছে মালিকানা সত্ত্ব, অর্থাৎ ইকুইটির যে পরিমাণ, এই পরিমাণ অনুপাতে আমার নেট ইনকামটা কত আসছে। এরপর হচ্ছে গ্রস প্রফিট মার্জিন, গ্রস প্রফিট ডিভাইডেড বাই নেট সেল। এই হচ্ছে আমাদের প্রফিটেবিলিটি রেশিও। আমরা একটি উদাহরণ শেষের দিকে দেওয়ার চেষ্টা করব যাতে তোমরা সবগুলো ফর্মুলা খুব সহজে বুঝে যাও, এবং এই ফর্মুলা সংক্রান্ত একটা শীট আমি বাংলায় তোমাদেরকে খুব দ্রুত সময়ের মধ্যে গ্রুপে আপলোড দেওয়ার চেষ্টা করব, তাহলে তোমরা এই ক্লাসটি আরও সুন্দরভাবে বুঝতে পারবে। এরপর হচ্ছে সলভেন্সি বা ফিনান্সিয়াল লিভারেজ রেশিও। একটা প্রতিষ্ঠানের কতটুকু সলভেন্ট, কতটুকু সচ্ছল, সেটার কিন্তু অনুপাত বের করা যায়। যে অনুপাতগুলো প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদী সচ্ছলতা নির্ণয়ের জন্য ব্যবহৃত হয় তাদেরকে একত্রে মূলধন কাঠামো অনুপাত বলে। মূলধন কাঠামো বলতে বিভিন্ন উৎস থেকে আহরিত নিয়ে আসা যে মূলধন, এটার মিশ্রণকে বোঝায়। আর এই মিশ্রণ যত সুন্দর ও যথার্থ হবে, প্রতিষ্ঠান টেকসই অবস্থা তত দৃঢ় হবে। এই অনুপাতগুলো যারা দীর্ঘমেয়াদী ঋণ দেয় তারা জানতে আগ্রহী হন। ব্যাংক, ঋণদাতা, ঋণপত্র ক্রেতা ও সম্ভাব্য ক্রেতা এবং বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদী সচ্ছলতা কতখানি তা জানতে আগ্রহী হন। এর মাধ্যমে মূলধন কাঠামো কতটা নির্ভরশীল বা ঝুঁকিপূর্ণ তা কিন্তু জানা যায়। ইকুইটি ও ঋণের সমন্বয়ে মূলধন গঠিত হয়। ঋণ বেশি হলে আর্থিক ঝুঁকি বাড়ে, আবার ঋণ কমলে রক্ষণশীল অবস্থা নির্দেশ করে। এই জন্য একটি আদর্শিক মূলধন কাঠামো দরকার। প্রিয় শিক্ষার্থীরা, একটি ব্যবসায় প্রতিষ্ঠানে আমরা যারা শেয়ার হোল্ডার থাকবো তাদের পক্ষ থেকে যেই শেয়ারগুলা বা মূলধনটা সরবরাহ করা হয়, এবং পাশাপাশি কিন্তু বাহিরের উৎস থেকে ঋণ নেওয়া হয় বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে। যদি আমাদের মালিকানা যে সত্ত্ব বা শেয়ার হোল্ডার যে সত্ত্বটা থাকে সেটা যদি পরিমাণ মতো হয় তাহলে ব্যবসা প্রতিষ্ঠান টেকসই হবে। আর সেটা যদি অনেক কম হয় এবং ঋণ করে আনার অর্থ যদি বেশি হয় তাহলে কিন্তু প্রতিষ্ঠান টেকসই থাকবে না। এই জন্য আমাদেরকে এই মূলধন কাঠামোর মাধ্যমে যথাযথ পরিমাণ নির্ণয়ের মাধ্যমে আমরা মূলধন সংগ্রহ করে প্রতিষ্ঠানকে উন্নয়নের দিকে নিয়ে যাব। তো আমরা এখন সলভেন্সি বা ফিনান্সিয়াল লিভারেজের যে রেশিওগুলো রয়েছে সেই রেশিওগুলোর ফর্মুলাগুলো একটু দেখি। টোটাল ডেট টু অ্যাসেট, অর্থাৎ যে দায় দেনা, সেই দায় দেনাকে আমরা অ্যাসেটের অনুপাতে প্রকাশ করব। তাহলে ফর্মুলাটা ইজি, অর্থাৎ টোটাল লায়াবিলিটি ডিভাইডেড বাই টোটাল অ্যাসেট। এরপর আসো ক্যাপিটালাইজেশন রেশিও। লং টার্ম যে ডেপ্ট বা দায় দেনাগুলো রয়েছে ডিভাইডেড দিব কি লং টার্ম ডেট প্লাস ওনার্স ইকুইটি। আবার ডেট টু ইকুইটি, এই ফর্মুলাটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। পরীক্ষায় খুবই সচরাচর এই ফর্মুলায় একটি অঙ্ক থাকে। তো সেক্ষেত্রে টোটাল ডেট বাই টোটাল ইকুইটি, অর্থাৎ ডেট টু ইকুইটি রেশিও, অর্থাৎ দায় দেনার পরিমাণটা ইকুইটির তুলনায় কতটুকু আছে সেটা কিন্তু আমাদের এই ফর্মুলার মাধ্যমে দেখানো যাবে। এরপরে ইন্টারেস্ট কভার রেশিও, ইবিআইটি, আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স ডিভাইডেড বাই ইন্টারেস্ট এক্সপেন্স।
এরপর লং টার্ম ডেট টু নিউ ওয়ার্কিং ক্যাপিটাল, লং টার্ম ডেট ডিভাইডেড বাই কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লাইবিলিটি। ওয়ার্কিং ক্যাপিটাল, আমরা ওয়ার্কিং ক্যাপিটাল কিন্তু কারেন্ট অ্যাসেট থেকে কারেন্ট লাইবিলিটি বাদ দিলে পাই। তাহলে লং টার্ম ডেট টু ওয়ার্কিং ক্যাপিটাল, এই ফর্মুলা কি হবে? লং টার্ম ডেটটা উপরে যাচ্ছে আর নিচে যাচ্ছে কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লাইবিলিটি, দ্যাট মিন্স ওয়ার্কিং ক্যাপিটাল। আমরা এরপর শিখব লিকুইডিটি রেশিও, তরল অনুপাত। প্রিয় শিক্ষার্থীরা, একটা প্রতিষ্ঠান কিন্তু প্রতিনিয়তই চলতি সম্পদ এবং চলতি দায় সংঘটিত হচ্ছে। এই লিকুইডিটি রেশিওর মাধ্যমে একটা প্রতিষ্ঠান কতটুকু প্রতিনিয়ত সচ্ছল, অর্থাৎ প্রতিদিনের যে কার্যক্রম, এই কার্যক্রমে কতটা সচ্ছল সেটা কিন্তু প্রমাণিত হবে। আর চলতি সম্পদগুলো আমাদেরকে এই ক্ষেত্রে চিনে নিতে হবে লিকুইডিটি রেশিওতে যাওয়ার আগে, যে চলতি সম্পদের মধ্যে আমার কি কি আছে। নগদ জমা, ক্যাশ, ব্যাংক জমার উদ্বৃত্ত, স্বল্পমেয়াদী সিকিউরিটিস, শর্ট টার্ম যে সিকিউরিটিসগুলো রয়েছে, মজুদ মাল, ইনভেন্টরি, অগ্রিম খরচ, অ্যাডভান্স যে এক্সপেন্সগুলো রয়েছে, দেনাদার বা অ্যাকাউন্ট রিসিভেবল, প্রাপ্য বিল ইত্যাদি। আবার চলতি দায়ের ক্ষেত্রে কি কি রয়েছে? যে বিবিধ পাওনাদার, প্রদেয় বিল, স্বল্পমেয়াদী ব্যাংক ঋণ, ব্যাংক ওভারড্রাফট, বকেয়া খরচ, এই সহ অন্যান্য কয়েকটি বিষয় রয়েছে। এই লিকুইডিটি রেশিওর মধ্যে একটি ব্যাখ্যা হচ্ছে যে চলতি অনুপাত দ্বারা চলতি সম্পদ দিয়ে চলতি দায় মেটানোর ক্ষমতা আছে কিনা তা নির্দেশ করে। ইহা প্রতিষ্ঠানের স্বল্পমেয়াদী সচ্ছলতার প্রতীক। আমি একটু আগে যে কথাগুলো বলতেছিলাম, যে চলতি অনুপাত যত বেশি হবে ততই প্রতিষ্ঠানের স্বল্পমেয়াদী সচ্ছলতা বেশি আছে বলে ধরা হবে। সাধারণত 2:1 এই চলতি অনুপাতটি আদর্শ অনুপাত হিসেবে ধরা হয়। প্রিয় শিক্ষার্থী, চলো আমরা এই লিকুইডিটি রেশিওর মধ্যে আমাদের যে বিষয়গুলো, যে ফর্মুলাগুলো রয়েছে সেগুলো নিয়ে একটু দেখি। যে ফার্স্ট অফ অল ওয়ার্কিং ক্যাপিটাল নির্ণয় করতে হবে কিভাবে। ওয়ার্কিং ক্যাপিটাল আমরা একটু আগে অন্য একটা ফর্মুলার ক্ষেত্রে আমরা বলেছি যে কারেন্ট অ্যাসেট বা চলতি সম্পদ বাদ দিতে হবে কারেন্ট লাইবিলিটিস বা চলতি দায়, তাহলে আমরা পাবো ওয়ার্কিং ক্যাপিটাল। এরপর হচ্ছে অ্যাসিড টেস্ট অর কুইক রেশিও। অ্যাসিড টেস্ট অর কুইক রেশিওটা কি? দ্রুত যেই সম্পত্তিগুলো রয়েছে, চলতি সম্পত্তি দ্রুত সময়ের ব্যবধানে যেগুলো ক্যাশে রূপান্তর করা যায়, যেমন ক্যাশ, মার্কেটেবল সিকিউরিটিস, অ্যাকাউন্ট রিসিভেবল, এগুলোকে দ্রুত সময়ে নগদ টাকা রূপান্তর করা যায়, এটাকে ভাগ দিতে হবে কারেন্ট লাইবিলিটিস বা চলতি দায় দ্বারা। এরপর কারেন্ট রেশিও বা চলতি অনুপাত, কারেন্ট অ্যাসেট ডিভাইডেড বাই কারেন্ট লাইবিলিটিস। এখানে বলে রাখি যে অ্যাসিড টেস্ট এবং কারেন্ট রেশিও প্রায় একই রকম, শুধুমাত্র ব্যবধান হচ্ছে কারেন্ট রেশিওতে কারেন্ট অ্যাসেট বা চলতি যেই সম্পদ, এটাকে ভাগ দিব আমরা চলতি দায় দ্বারা, সকল চলতি সম্পদ। আর অ্যাসিড টেস্টের ক্ষেত্রে আমরা চলতি সম্পদের মধ্য থেকে আমরা ইনভেন্টরি এবং অ্যাডভান্স যে এক্সপেন্স, এই দুটো জিনিস আমরা বাদ রেখে অন্যান্য যে চলতি সম্পদ এটার যোগফলকে ভাগ দিব চলতি দায় দ্বারা। তবে তোমাদের বোঝার সুবিধার্থে একটু বলে নেই, সেটা হচ্ছে বিভিন্ন রাইটার এই ফর্মুলার ক্ষেত্রে কয়েকটি দিক অনুসরণ করতে বলেছেন। তো আমরা কমন কয়েকটি বিষয়, কয়েকটি রাইটারের বইতে যে জিনিসটা আমরা পেয়ে থাকি সেটা হচ্ছে, সেটা তোমাদেরকে বললাম যে আমরা চলতি সম্পদ থেকে আমরা যখন অ্যাডভান্স এক্সপেন্স এবং ইনভেন্টরি এই দুটো জিনিসকে বাদ দিয়ে রেখে সেটাকে ভাগ দিব আমরা কারেন্ট লাইবিলিটি দ্বারা, তখন এটা অ্যাসিড টেস্ট বা কুইক রেশিও হবে। প্রিয় শিক্ষার্থী, এই ফর্মুলাটি তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপর আমরা আসব কর্মতৎপরতা অনুপাত বা অ্যাক্টিভিটি বা টার্নওভার রেশিও বা এফিসিয়েন্সি রেশিও। কোনো প্রতিষ্ঠানের কর্মতৎপরতা বা কার্যাবলীর অবস্থা মূল্যায়নের জন্য যে অনুপাতগুলো ব্যবহৃত হয় তাকে কর্মতৎপরতা অনুপাত বলে। এই ক্ষেত্রে বিক্রিত পণ্যের ব্যয়, মজুদ, দেনাদার ইত্যাদির সাথে বিক্রয়ের সম্পর্ক নির্ণয় করা হয়। বিক্রয় যত বেশি হয়, লাভ তত বেশি হওয়ার সম্ভাবনা থাকে। এই অনুপাতগুলো প্রতিষ্ঠানের সম্পত্তি ব্যবস্থাপনার দক্ষতা যাচাই ব্যবহৃত হয়। সম্পত্তি ব্যবস্থাপনা যত দক্ষ হয়, প্রতিষ্ঠানের বিক্রি তত দক্ষ হয়, তত বেশি হয়, ফলে মুনাফাও বৃদ্ধি পায়। অতএব কোনো প্রতিষ্ঠানের কর্মতৎপরতা তথা সম্পদ ব্যবস্থাপনার দক্ষতা যাচাইয়ের জন্য যে অনুপাতগুলো ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে কর্মতৎপরতা অনুপাত।
এখানে যে ফর্মুলাগুলো আমরা কাজ করব সেগুলো হচ্ছে টোটাল অ্যাসেট টার্নওভার। টোটাল অ্যাসেট টার্নওভার অর্থাৎ নিট সেলসটা মোট যে অ্যাসেট রয়েছে সে অনুপাতে কতবার টার্নওভার করছে, আমরা এটা ফর্মুলার জন্য বের করব যে নিট সেল ডিভাইডেড বাই অ্যাভারেজ টোটাল অ্যাসেট। এরপর হচ্ছে ফিক্সড অ্যাসেট টার্নওভার। যেহেতু আমার সেলসটা কমন, আমি ভাগ দেব হচ্ছে নিট ফিক্সড অ্যাসেট দ্বারা। তোমরা কিন্তু এই যে ফর্মুলাগুলো আমি বলছি, ফর্মুলাগুলোতে একটা জিনিস খেয়াল করবে যে প্রায় দেখা যায় একটা জিনিস কমন থাকে। 3-4টা ফর্মুলার ক্ষেত্রে একটা জিনিস কমন থাকছে। এখানে নিট সেলসটা কমন, এই জন্য নিট সেলসকে আমরা যেই জিনিস দ্বারা ভাগ দিচ্ছি সেটার কিন্তু আনুপাতিক একটা রেশিও তোমরা পাবে। নিট সেলসকে টোটাল অ্যাসেট দ্বারা ভাগ করলে টোটাল অ্যাসেট টার্নওভার, নিট সেলসকে ফিক্সড অ্যাসেট দ্বারা ভাগ দিলে ফিক্সড অ্যাসেট টার্নওভার, এরপরে নিট সেলসকে অ্যাভারেজ গ্রস রিসিভেবল দ্বারা ভাগ দিলে আমরা পাবো অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার। এভাবে ইনভেন্টরি টার্নওভারটা আমরা বের করব যে কস্ট অফ গুডস সোল্ড ডিভাইডেড বাই অ্যাভারেজ ইনভেন্টরি দ্বারা। এরপর আমাদের আর্নিং রেশিও। আমরা প্রায় শুনে থাকি যে পিই রেশিও, স্টক পার প্রাইস, অর্থাৎ স্টক প্রাইস পার শেয়ার ডিভাইডেড বাই আর্নিং পার শেয়ার। আবার এটাকে অন্যভাবে প্রকাশ করা যায় যে মার্কেট ক্যাপিটালাইজেশন, যে রেশিওটা আমরা এর আগে দেখে আসছি প্রিভিয়াস স্লাইডগুলোতে, ডিভাইডেড বাই টোটাল নিট আর্নিংস। এরপর হচ্ছে জাস্টিফাইড পিই ইকুয়াল টু ডিভিডেন্ড পে আউট রেশিও। ডিভিডেন্ড পে আউট রেশিও ডিভাইডেড বাই আর মাইনাস জি, যেখানে আর মানে হচ্ছে রিকোয়ার্ড রেট অফ রিটার্ন এবং জি হচ্ছে সাস্টেনেবল গ্রোথ রেট। আমরা আর্নিং পার শেয়ার যে ফর্মুলা বের করতে পারি সেটা হচ্ছে নিট ইনকাম মাইনাস প্রেফার ডিভিডেন্ড ডিভাইডেড বাই ওয়েটেড এভারেজ নাম্বার অফ শেয়ার আউটস্ট্যান্ডিং। পাশে এই ফর্মুলাটার ব্যাপারে সুন্দর একটি ব্যাখ্যা দেওয়া হয়েছে, তোমরা সময় করে একটু পড়ে নেবে। তো প্রিয় শিক্ষার্থীরা, পুরো ব্যাপারটি শেষ করার পরে তোমাদের কাছে একটি প্রশ্ন, খুব ছোট্ট একটি প্রশ্ন, যে কোম্পানি হ্যাজ ক্যাপিটাল অফ Rs 10 lakh, its turnover is 3 times the capital and the margin on sales is 6%. What is the return on investment? তোমরা একটু পেছনে গেলে দেখতে পারবে ভিডিওতে দেওয়া আছে যে রিটার্ন অন ইনভেস্টমেন্টের ফর্মুলাটা কি। ওই ফর্মুলাটাই তোমরা এই পরিমাণগুলো অ্যাপ্লাই করে তোমরা রেজাল্টটি বের করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, এরপর তোমাদের ভাবনার সাথে এখানে যে সলিউশনটা দেওয়া আছে সেই সলিউশনটা তোমরা মিলিয়ে নেবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের আজকের ক্লাসটি কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে, এবং আজকের ক্লাসের উপর তোমাদের একটি বাড়ির কাজ থাকবে, হোমওয়ার্ক থাকবে। তোমরা এই হোমওয়ার্কটি বাসায় অবশ্যই সমাধান করবে, এবং তোমাদের যে পাঠ্য বই রয়েছে প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং কমার্স পাবলিকেশনের, সেটা থেকে তোমরা কিন্তু এই সমাধানটাকে খুব সহজেই পেয়ে যাবে। এবং বইটিতে যে বিশ্ববিদ্যালয়ে যে প্রশ্নগুলি রয়েছে এবং উত্তর সহ যে প্রবলেমগুলো রয়েছে সেগুলো তোমরা বাসায় বসে দেখবে। এই ধরনের একটি অঙ্ক 10 মার্কের পরীক্ষা হলে থাকতে পারে, প্রশ্নে থাকতে পারে। এই জন্য বই থেকে মিলিয়ে এবং আজকের যে ক্লাস আমি যতটুকু বোঝাইলাম এর থেকে বুঝে তোমরা এই অঙ্কটা সমাধান করবে। আবার ফিরে আসবো নতুন অধ্যায়ের ক্লাস নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সেই কামনা করি। প্রিয় শিক্ষার্থীরা, কেমন লাগলো আজকে ক্লাস? আশা করি ভালো লেগেছে। যদি এই ক্লাস সম্পর্কে কোনো কোয়ারি থাকে, কোনো প্রশ্ন থাকে, তাহলে আমাকে ইনবক্সে মেসেজ দিবে, ফেসবুক বা ইমেল, যেই কোনো মাধ্যমেই হোক তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। এছাড়া ইউটিউবে একটি চ্যানেল রয়েছে, চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো। যে কোনো ক্লাসের ব্যাপারে, নতুন ক্লাসের ব্যাপারে সাথে সাথে আপডেট পেয়ে যাবে। আজকের মতো এখানেই শেষ করছি। সবার সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।